আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বাংলাদেশ কাতার বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রফতানি সহ 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই, প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট, মানবাধিকার লঙ্ঘনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় মুক্তির সমালোচনা। তীব্র গরমে হাসপাতালগুলোতে রোগী বাড়ছেই, চলমান দাবদাহে ফলন বিপর্যয় ঠেকাতে সেচ দেয়া ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত কৃষক। সনদপত্র মার্কশিট বিক্রি অভিযোগে কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ, জড়িতরা ছাড় পাবে না বলছে ডিবি। এবং জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আমিরাতে হামেরিয়া বন্দরে, কয়লা খালাসের পর ফিরবেন নাবিকরা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। তাপপ্রবাহে হিট ও স্ট্রোক থেকে বাঁচতে করণীয় নিয়ে রিপোর্ট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ও কাতার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শ্রমশক্তি রফতানি ও বন্দর ব্যবস্থাপনা সহ 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সফরে থাকা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সময় কাতারের আমিরের নামে মিরপুরের কালশিতে একটি পার্ক এবং একটি উড়াল সড়ক উদ্বোধন করা হয়। আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। 2 দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার বাংলাদেশ সফর। দুদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দু নেতার মধ্যে একান্ত ও দুদেশের মন্ত্রিসভার সদস্য ও প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুদেশের মধ্যে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। আইনগত বিষয়ে সহযোগিতা, দুদেশের বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, সাগর পথে পরিবহন, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা এবং যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা নিয়ে 5টি চুক্তি এবং শ্রমশক্তি, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, বন্দর ব্যবস্থাপনা ও দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত সমঝোতা সই হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে মিরপুরের কালশি এলাকায় পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতুটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়, যা উদ্বোধন করেন কাতারের আমির। এর আগে 2005 সালে কাতারের সে সময়ের আমির বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্য সহ সব দিক থেকে মধ্যপ্রাচ্যের ধনী দেশের আমিরের এই সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে আরও দক্ষ এবং আধা দক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে মেশিনারিজ, আইটি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতেও কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কাতার এবং বাংলাদেশের মধ্যে জ্বালানি, নিরাপত্তা ও আইটি সহ বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয় সন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। পরে দুপুর 2:40 ঢাকা ছেড়ে যান কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি। শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে রাজধানী মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে কারসাজির মাধ্যমে শেয়ারের দরপতন ঘটিয়ে নিজেরা কম দামে শেয়ার কিনে নিচ্ছে। এতে সর্বশান্ত হচ্ছে বলে বিনিয়োগকারীরা জানান। এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিস্তারিত দেখুন সহকর্মী পরাগ আজিমের রিপোর্টে। 2 মাসের বেশি সময় ধরে টানা পতনমুখী দেশের শেয়ার বাজার। এ সময়ের মধ্যে 2-1 দিন ছাড়া পতনের বৃত্তে ঘুরপাক খেয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে অস্বাভাবিক উল্লেখ করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। দরপতনের পিছনে বিরাট একটা সিন্ডিকেট আছে। আজকে 3টা মাস কিভাবে বাজার পড়ে? পৃথিবীর কোনো দেশে এরকম আমরা দেখি না যে লাগাতার বছরের পর বছর এইভাবে বাজার নষ্ট হয়। দরকার হলে এই বাজারটাই বন্ধ করে দেব। শেয়ার বাজারে কৃত্রিম দরপতন ঘটিয়ে লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তারা। তারা কম দামে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই বাজারকে লুণ্ঠন করছে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, ইনস্টিটিউট, গেমলার, স্পেসিফিক কিছু ব্যক্তিকে হয়তো বা সুযোগ দিচ্ছে। কারা দিচ্ছে এটা সার্ভিলেন্স টিমই ধরতে পারবে। আমার টাকা ছিল 20 লাখ, টাকা হয়ে গেছে 5 লাখ। সব জায়গায় দেশে উন্নয়ন হয়েছে, একমাত্র শুধু শেয়ার বাজারে কোনো উন্নয়ন হয় নাই। এটা লাগাতার দরপতন। এখানে মনে করেন একটা ক্যাসিনো, এটা এত একটা বাজে করে ফেলছে, এখানে কোনো সভ্য ভদ্র মানুষ এখানে আর ইনভেস্ট করবে না। এমন অবস্থায় বিনিয়োগকারীরা সরকারের সর্বোচ্চ মহলের নজরদারি দাবি করেছেন। মার্চেন্ট ব্যাংক, স্টক হোল্ডার, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, ডিবিএ প্রত্যেকে একটা কর্পোরেট ম্যানিপুলেশন করে চালিয়ে যাচ্ছে। এরা সরকারকে বিতর্কিত করার জন্য এই গ্রুপটা কাজ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বক্ষেত্রে অবদান রেখেছেন। এই সরিষার ভিতরে ভূত কারা, তাদেরকে আইনে আওতায় আনেন। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ইতিবাচক অবদান নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বার্ষিক মানবাধিকার রিপোর্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে বাংলাদেশে আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে নাগরিকরা সক্ষম হননি। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সরকারের দুর্নীতির কথাও বলা হয়েছে। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয় সংগঠনগুলোর উপর সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মত প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের খবর রয়েছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গুম, হত্যা ও অপহরণের ঘটনা অব্যাহত রয়েছে এবং এসব ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সরকার সে সংখ্যাও প্রকাশ করেনি এবং তদন্তে স্বচ্ছ পদক্ষেপ নেয়নি। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে না পারলে দেশটি এক এক ধরনের দাবি করতে পারে। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করলেও অনেক সময় তা পারা যায় না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশ দাবি করে এলেও
ঢাকায় এসে শ্রম অধিকার পরিস্থিতি আরও উন্নত করার শর্ত দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দল। শ্রম আইনের সংশোধন নিয়েও জানতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশের অবস্থান জানতে চান সাংবাদিকরা। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বড় সুবিধা আদায় করতে নানা শর্ত তৈরি করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এগুলো তালবাহানা করতেছে। এগুলো তো তারা একটা করলে আরেকটা ধরবে। সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না, ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। তারা যদি বলে যে আমাদেরকে গ্যাস দিয়ে দাও বা আমাদেরকে ওই সেন্ট মার্টিন আইল্যান্ড দিয়ে দাও, এটা তো বঙ্গবন্ধুর মেয়ে, ভাঙবে না, মস্কে যাবে। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে যে পরোয়া করতে হয় তা স্মরণ করিয়ে নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্বকীয়তা বিলিয়ে দিয়ে কারোর সঙ্গে আপোষ করবে না সরকার। তারা যেগুলো দেবে এগুলো আমরা যাচাই বাছাই করব। যেগুলো নিতে পারবো না এটা বিনয়ের সাথে বলবো যে এটা আমাদের এই কারণে নেওয়া যাচ্ছে না। যেগুলো নিতে পারবো আমরা তাদেরকে বলবো যে আমরা এগুলো নিচ্ছি। আপনারাও বুঝেন এরা কী জন্য কী করে, কোন সময় কী করে, তাদের কী উদ্দেশ্য, এটা তো আমরা বোঝা মুশকিল। তো যাই হোক, এরপরও তারা আমাদের বন্ধু, আমাদের সহায়তা করে তারা। আমরাও চেষ্টা করব তাদের শর্তগুলো রাখার জন্য। আমরা হয়তো অনেক সময় তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি, এরপরও পারি না। এটা আমাদের ভাগ্য খারাপ। শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে বইছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ডায়রিয়া ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু বেশি। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্টটি। এক সপ্তাহ ধরে প্রায় সারা দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় গরমে নাকাল মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চাঁদপুরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে প্রায় 3 গুণ। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। প্রচণ্ড গরমের কারণে এই সময় ঠান্ডা লেগে গেছে এবং পাতলা পায়খানা হইতেছে। ডাক্তার দেখা এবং ভর্তি হওয়ার কথা বলছে। প্রচুর সর্দি, চোখ দিয়ে নাক দিয়ে সমানে পানি পড়ছে, আর মাথাটা অনেক গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হইয়া কালকে দুপুরের দিকে আপনার খিঁচুনি উঠে গেছে একবারে, মানে গরমের থেকে। হ্যাঁ, পরে মেডিকেল নিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত 4 দিনে শিশু ভর্তির সংখ্যা 400-রও বেশি। প্রতিদিন গড়ে প্রায় 102 জন রোগী ভর্তি হচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের হসপিটাল থেকে আমাদের ওষুধপাতি আমরা দিচ্ছি রোগীদেরকে। আমরা চেষ্টা করতেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রোগী পাচ্ছি। আজকেও আমাদের এখানে প্রায় 140 জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে। তো আসলে তীব্র গরমে যেটা হয়, সাধারণত খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলো, সেই রোগগুলো আসলে বেশি হয়। টানা দাবদাহে পুড়ছে দেশের দক্ষিণের জেলা যশোর। গত কয়েকদিন এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় ডায়রিয়া রোগীর পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন, এখন রোগী আছে 30 জন। তার মধ্যে শিশু আছে, টোটাল শিশু আছে 21 জন। ঘরের বাইরে গেলে সুতি ঢিলে ঢালা পোশাক পরার পাশাপাশি ছাতা ও পানি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বৈশাখের দাবদাহে পুড়ছে সারা দেশ। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে নাভিশ্বাসে উঠেছে শ্রমজীবী মানুষের। আবহাওয়া অফিস থেকেও সহসা সুসংবাদ মিলছে না। এমন অবস্থায় দিনের বেলা বাইরে চলাচলে সাবধানতা অবলম্বনের কথা বলেছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। চলমান তাপপ্রবাহে দেশে মরুর উত্তাপ ছড়াচ্ছে। রোদের প্রখর তাপে ওষ্ঠাগত জনজীবন। রাজধানীতে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কাঠফাটা রোদে বিপাকে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে। পরিবেশ যাই থাকুক, জীবিকার তাগিদে ছুটতে হয় তাদের। পরিশ্রম না করলে তো আমরা খাইতে পারবো না, থাকতে পারবো না, তাই কষ্ট করতে হয় গরমে। ঠান্ডা লাগলে তারপরে একটু বেশি কাজ হয়ে যায়, আর গরমের কারণে কাজটা হইতেছে না, কাজ কম হইতেছে। বাসায় বই থাকবো, আমরা খাওয়াবো কারা,
খান তো মানুষ নেই, ওই জন্য কাজ করি। কদিনে তাপ করতেছে, তারপরে কষ্ট করে কাম করি, এখন তো পেটে ভাত দেওয়া নাকবো। গরমে তো কুলাইতে পাইনি, তা তো মনে করেন না কয়েছে জুড়েই এনে করে আসি কাম করি, আবার এনে জুড়েই আবার এনে কাম করি, হয়তো এনে পানি টানি খাই, এইরকম করিয়ে এই যে কাদা সারের মতন দাবা দাবি করিয়ে কাজ করি, বাসায় যা ফ্যানের তলে বইয়ে যায়। তাপপ্রবাহ আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একটু বাতাস বেড়ে গেছে এবং আজকে একটু মেঘও আছে, এই জন্য আমাদের যে 24 ঘন্টা ফোরকাস্টে আছে আজকে তাপমাত্রা একটু কমতে পারে। আগামীকাল আবার দেখা যাচ্ছে মেঘ অনেকটা কেটে যাবে, কেটে যে আবার দিনের তাপমাত্রা আগামীকাল পরশু আবার একটু বাড়তে পারে। আর যেহেতু আপনার একটু মেঘ আছে তার সাথে একটু বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ওইসব জায়গাতে, তবে বাদ বাকি জায়গায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তীব্র গরম থেকে বাঁচতে প্রচুর পানি পান ও যতটা সম্ভব ছায়ায় থাকা সহ সতর্কতার সাথে চলাফেরার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। চলমান দাবদাহে ফলন বিপর্যয় ঠেকাতে ঘন ঘন সেচ দেয়া এবং পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগে ব্যস্ত রংপুরের কৃষকরা। তীব্র তাপে পরাগায়নের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া সহ ধানে ব্লাস্ট রোগ এবং হিট শকের শঙ্কায় রয়েছেন তারা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বোরোর উৎপাদন নিয়ে শঙ্কা নেই। এহসানুল হক সুমনের ভিডিও চিত্র নিয়ে দেখুন মেরিনা লাভলির রিপোর্টটি। প্রতি বছরের মতো এবারও রংপুরে সেচ নির্ভর বোরো আবাদে ঝুঁকেছেন কৃষক। B28, B74, বঙ্গবন্ধু 100 ও হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে এ জেলায়। চলতি সপ্তাহে তীব্র তাপদাহে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। দ্রুত ক্ষেতের পানি শুকিয়ে যাওয়ায় তাদের ঘন ঘন সেচ দিতে হচ্ছে। পোকামাকড় দমন ও ব্লাস্ট প্রতিরোধে কীটনাশক প্রয়োগে ব্যস্ত তারা। এই তো ক্ষেতের মাজরা পোকা ধরছে, মাজরা পোকার ওষুধ দিতেছি, পচানি ধরছে, পচানির ওষুধ দিতেছি। গরম পড়লে যে পচানি দেখা যাচ্ছে, তার মাঝে মাঝে উড়ানি পোকা দেখা যায়। 3, 4 দিন 5 দিন ইয়ারের মধ্যে জমিনত পানি মারা লাগতেছে, এই পানির খরচটা বাড়তি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় এবছর 1,32,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 190 হেক্টর বেশি জমিতে। বেলা 1টার পরে টেম্পারেচারটা বৃদ্ধি পায়। ধানের কিন্তু পরাগায়ন যেটা আর কি, এটা কিন্তু বেলা 11টার মধ্যে ঘটে থাকে আর কি। তো আমরা প্রত্যাশা করছি যে জমিতে যদি পানি আমরা দিয়ে রাখতে পারি আর কি, তাহলে দেখা যাবে যে এই হিট হবে, আমাদের বুড়োর যে ফলন আর কি, ফলন তেমন একটা হ্যাম্পার হবে না। দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ার পূর্বাভাস থাকলেও রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা এখনও 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় 8ই মের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, সন্ত্রাস দমনে যৌথ অভিযান চলমান থাকায় ওই 3 উপজেলায় 8ই মে ভোটের পরিবেশ নেই বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের অংশগ্রহণে উপজেলা নির্বাচন উৎসব মুখর হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন। তবে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে জানিয়ে সচিব বলেন, সরকারি দলের এমপি মন্ত্রীদের স্বজনদের ভোটে অংশ না নেবার সিদ্ধান্ত একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত, তবে ভোটে দাঁড়ানোর অধিকার গণতান্ত্রিক। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন 5ই জুন হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা যে রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন, তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছেন মর্মে তারা রিপোর্টে উল্লেখ করেন নাই। তারা বলেছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন সেখানে তাদের দলীয় প্রতীক ছাড়া, সুতরাং একই দলের একাধিক সংখ্যক পদপ্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট বিক্রির সঙ্গে বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান হারুনা রশিদ বলেছেন, ওই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন শাকির আদনান।
সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খান ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেফায়েতুল্লাহকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে আলী আকবর খান দাবি করেন সনদ বাণিজ্যে গ্রেপ্তার তার স্ত্রী শেহলা পারভিন জড়িত কিনা জানা নেই। নিজেকে নির্দোষ দাবি করলেও বলেন ওই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না। আমি তার বিষয়ে কিছুই জানি না, এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে করবে। ডিবি জানিয়েছে ওই ঘটনায় সাবেক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রয়োজনে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তার পরিবার বলতে সিস্টেম অ্যানালিস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব আরও অনেকে মিলে সিন্ডিকেট বানিয়ে তারা যেভাবে জাতির সাথে প্রতারণা করেছে, শিক্ষা ব্যবস্থার মানদণ্ডকে ভেঙে দিয়েছে এবং জালিয়াতির ঘটনা ঘটিয়েছে, এটা আসলে আমাদের সাধারণ মানুষ তথা বাংলাদেশের মানুষের কাছে এটা কাম্য হতে পারে না। তাই আমরা একে একে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদ্য সাবেক চেয়ারম্যানের স্ত্রী এবং বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামান সহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের 6 জন অসাধু কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 5 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সনদ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। দুদকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের বিষয়ে অনুসন্ধান করে 2 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আদালত বলেছেন সরকারি চাকরিজীবীদের চাকরির শুরু এবং শেষে সম্পদের ঘোষণা দেওয়া সংক্রান্ত আইন করা উচিত। যাদের 10% বেশি সম্পদ বাড়বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। সাবেক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার অঢেল সম্পদ থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। বিষয়টি খতিয়ে দেখতে দুদকে আবেদন করেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এর মধ্যে আরেক আইনজীবী অনুসন্ধানে বিচার বিভাগের নজরদারির নির্দেশনা চেয়ে আবেদন করেন। শুনানিতে এ আবেদনের বিরোধিতা করেন সাবেক আইজিপির আইনজীবীরা। এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। তবে দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান জানায় রাষ্ট্রপক্ষ। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুতরাং এই বিষয়ে ইনকোয়ারি তদন্ত এটা হতে পারে। দুদক আনুষ্ঠানিকভাবে আদালতকে জানায় তারা বেনজিরের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন। সব পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন হাইকোর্ট। এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাব বিবরণী দিবে। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। আমাদের দেশে ওই ধরনের একটা আইন হওয়া উচিত। আইনজীবীরা বলছেন সাবেক আইজিবির বিরুদ্ধে অনুসন্ধান দৃষ্টান্ত হয়ে থাকবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজটি স্থানীয় সময় সোমবার রাতে বন্দরে নোঙর করে বলে জানিয়েছে দুবাইয়ের বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। জাহাজের 23 নাবিক সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। বন্দরে কয়লা খালাসের পর নাবিকরা দেশের পথে রওনা হবেন। প্রিয় দর্শক, মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট।
ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ 12 মার্চ দখল করে নেয় সোমালি জলদস্যুরা। জাহাজটিতে থাকা 23 বাংলাদেশি নাবিককেও জিম্মি করে তারা। 31 দিন পর 14 এপ্রিল সমঝোতার মাধ্যমে জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। মুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের আমজানের হামেরিয়া বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। সোমবার রাতে জাহাজটি দুবাইয়ের আমজানের হামেরিয়া বন্দরে নোঙর করে। বাংলাদেশ মিশন, জাহাজ কর্তৃপক্ষ ও ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সহ 15 সদস্যের দল জাহাজটি পরিদর্শন করেছেন। জাহাজের মাস্টার জানিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় পড়ে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিকপক্ষ সর্বপক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। নাবিকদের মনোবল চাঙ্গা রয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটর জেনারেল। প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। ডক্টর তিনি আছেন, তিনি সবার সাথে কথা বলেছেন, দেখেছেন এবং প্রাথমিক যে প্রযোজ্য ক্ষেত্রে যে হেলথ চেকআপের যে বিষয়টি আছে সেটি তিনি দেখভাল করছেন। হামেরিয়া বন্দরে কয়লা খালাস প্রক্রিয়া শেষে নাবিকদের সবাই জাহাজে করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন এমপি আবদুল্লাহর কর্তৃপক্ষ। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়ন হলে 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়া থেকে রেহাই পাবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর দ্বিতীয় দিনে আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিকল্পনা বাস্তবায়ন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমাচ্ছে না। জলবায়ু অভিঘাত মোকাবেলায় তৈরি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়নে 2050 সালের মধ্যে বাংলাদেশে $230 বিলিয়ন দরকার বলেও জানান সাবির হোসেন চৌধুরী। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মহলে এগিয়ে আসারও বিকল্প নেই বলেও মত দেন সংশ্লিষ্টরা। ইউএনএফসিসি প্রসেস থেকে অর্থায়ন পাওয়া কিন্তু বেশ ডিফিকাল্ট এবং আমরা ফরচুনেট যে আমাদের দেশের সরকার এটা হচ্ছে ক্লাইমেট ফিস্কাল ফ্রেমওয়ার্কের আওতায় প্রায় $3.3 বিলিয়ন ওনারা এই অর্থ বছরে তারা অর্থায়ন কিন্তু করছেন। তো এটা ক্রমাগত বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে টাকা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে ন্যাপ বাস্তবায়নটা আমাদের জন্য কিছুটা সহজ হবে। এই যে বাংলাদেশের এই পরিকল্পনাগুলো, এটা তো অন্যান্যরাও তারা ফলো করতে চেষ্টা করছে। তারপরে একটা হচ্ছে আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যে সহযোগিতা, যেমন নেপালে যদি বেশি বরফ গলে যায় বা সেখানে যদি বেশি বৃষ্টিপাত হয়, আমরা জানি তার প্রভাব বাংলাদেশে হয়তো 3-4 দিনের মধ্যে আসবে। এই যে তাদের সাথে যে আমরা একটা যোগাযোগ স্থাপন করলাম, তারা আমাদেরকে আগাম বলে দিচ্ছে যে দেখো এখানে এই ঘটনা ঘটছে এবং সেই হিসাবে আমরা আবার আমাদের প্রস্তুতি নিচ্ছি। সো এই বিষয়গুলি আমি মনে করি গুরুত্বপূর্ণ। সাবির হোসেন চৌধুরী পরিবেশ মন্ত্রী কথা বলছিলেন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে 35টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে রকেটগুলো ফাঁকা স্থানে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। মঙ্গলবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত। এরপর বাকি সদস্যদের শপথ পড়ান সভাপতি মিশা সওদাগর। সব ধরনের ভেদাভেদ ভুলেই চলচ্চিত্রের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান নতুন কমিটি। দেখুন লালা নওশিনের রিপোর্টটি।
চলচ্চিত্র শিল্পী সমিতির নীতিমালায় শপথের লিখিত নিয়ম না থাকলেও দায়িত্ব নেওয়ার আগে মিলাদ পাঠ করে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান নির্মাতা গাজী হায়াত। আমি মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এরপর কমিটির বাকি সদস্যদের একসাথে শপথ পাঠ করান সভাপতি মিশা সওদাগর। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আয়োজনের নিপুণ কলি পরিষদ থেকে নির্বাচিত 3 সদস্য না গেলেও সবাইকে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান নবনির্বাচিত কমিটি। আমাদের 21 জনে 18 জন এসছে, অন্য প্যানেল থেকে যে 3 জন এসছে, দীপজল সাহেব বলেছে ওরা আমার সন্তান, আর আমি বলছি ওরা আমার ভাই, ওরা আমার বোন। ওই 3 জনকে আমরা বরণ করে নিয়েছি। এখন একটাই প্যানেল, মিশা দীপজল প্যানেল। বিন্দু মাত্র কারো যাতে কোনো রকম কনফিউশন না থাকে। ওই 3 জন আমারই, তার সন্তান, সে বলেছে আমার সন্তান ওরা মিশা। আমি বলছি ভাই আপনার সন্তান দিলে আমার ভাই বোন। অতএব এভাবে করে ইনশাল্লাহ আমরা গোটা টিম এগিয়ে যাব। বিগত দিনে সমিতিতে অনেকে অনেক কিছু করেছে, আমাদের এই 2 বছরে নতুনত্ব কিছু পাবেন ইনশাল্লাহ। পরে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানায় এফডিসি কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের সদস্যরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন নিটোল টাটা বিশেষ সংবাদ। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে তীব্র দাবদাহ রোধে চলতি বর্ষায় রাস্তার পাশে প্রচুর গাছ লাগানো এবং গরমের সময় লোডশেডিং না দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন রোকসানা আমিন। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। কয়েকদিন ধরে প্রায় সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। মেঘের শীতল পরশের আশায় মানুষ। পানি খাইতেছি, উনি আবার ডাক দিয়ে বলল আমার একটু পানি দেন, তো আমি একটু আসিল দিছি। তপ্ত বৈশাখে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় গরমে চরম দুর্ভোগে পড়েছেন বাইরে কাজ করা দিনমজুর সহ শ্রমজীবী মানুষ। গরমে তো চালাতে ইচ্ছা করে না, অনেক কষ্ট হয়। একটু পেটেলটাই কাজ করে নিতে, তারপর অসহ্য যন্ত্রণা, গাছের ছায়া পাইলে একটু দাঁড়াইলে সেখান থেকে আর উঠতে মন চায় না। প্রচুর গরম, অনেক কষ্ট হচ্ছে। কি করবো, আমরা তো শ্রমিক, আমাদের তো কাজ করে খাওয়া লাগবে। রোদ্রে গরমে আর কি মানুষ ক্লান্ত হয়ে যায়, পরে রসটা বেশি। তীব্র তাপপ্রবাহের কারণে পুরো সময় কাজ করতে না পারায় আয়ও কমে গেছে। আগে এমনি বাড়াইলে 500-700 টাকা ইয়া করে 2-3 ঘন্টা ইয়ে করতে চলে যেতাম, কিন্তু এখন 200-300 টাকাই হয় না। এমন ত্রাহি অবস্থায় মরার ওপর খাড়ার ঘা হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ঘন ঘন লোডশেডিং। গ্রামে তো কারেন্টই থাকে না, আপনার 24 ঘন্টার মতো হয়তো 4-5 ঘন্টা কারেন্ট থাকে, সারা দিন রাত কারেন্ট থাকে না। 43-44 ডিগ্রি প্রতিনিয়ত রাস্তায়, এবং কি দেখা যাচ্ছে যে রাস্তায় বেরোলে অসুস্থ লাগছে, প্রচুর পানির প্রয়োজন হচ্ছে, তো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে গরমটা আমাদের। প্রচুর গাছ লাগাইতে হবে, যেমন ওইখানে যে টেম্পারেচার গাছের নিচে আর এইখানে যে টেম্পারেচার, এটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, তাপ লাগতেছে না। গরমে বাড়ছে অসুস্থতা, বেশি অসুস্থ হচ্ছেন প্রবীণ ও শিশুরা। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি কি করে কমানো যায় সেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি টেম্পারেচার থাকে দুপুর 12টা থেকে 3টা, এই সময় না বাড়ানো, এবং যদি পারা যায় 10টা থেকে বিকাল 5টা, আমরা এই কাজগুলো অন্য সময় করব। যদি দেখি আমাদের পেশাব কমে আসতেছে, হলুদ হচ্ছে, তাহলে 2 থেকে 4 গ্লাস পানি বেশি খাবো। যখন তাপমাত্রা বেড়ে যায়, সামান্য কিছুক্ষণের ভিতরেই খাবারের ওই জীবাণু মাল্টিপ্লিকেশন অনেক বেড়ে যায় এবং তার টক্সিন ছাড়ে খাবারটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের এটাও সাবধান হতে হবে, গরমের দিনে খাবারটা বেশিক্ষণ বাইরে রাখবো না, ফ্রিজে রাখবো, এবং বারে বারে পানি পিপাসার জন্য আমরা যে বাইরে থাকবো, তো যে সে পানি আমরা যেন না খাই, বাইরের যে শরবত বানাচ্ছে এগুলো না খাই, এতে কিন্তু আমাদের ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। এটাও আমাদের সাবধান থাকতে হবে। অসহনীয় গরমের মধ্যেই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় চলমান হিট অ্যালার্ট বাড়ানো হয়েছে। আগে যেটা বলা হয়েছিল যে হিট অ্যালার্ট যেটা 72 ঘন্টা কন্টিনিউ থাকে, এটা স্প্রেড হতে পারে, তবে আপাতত আমরা যেটা বলি কন্টিনিউ থাকতে পারে। মেঘ অনেকটা কেটে যাবে, কেটে যে আবার দিনের তাপমাত্রা আবার একটু বাড়তে পারে। তীব্র গরমকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে পরিবেশ শীতল করতে গাছ লাগানো সহ
স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেওয়ার তাগিদ দিচ্ছেন আবহাওয়া ও পরিবেশবিদরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। রাঙামাটির পাহাড় এবং ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে। পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানে দেখা মিলছে। ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণের কাজ করছে। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শোষক সংরক্ষণে বৈদেশিক সংস্থা সহ সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গঙ্গা নদীর ডলফিন ব্যবস্থাপনা এবং সংরক্ষণ দিয়ে রাজধানীতে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী বলেন, বাস্তুতন্ত্র রক্ষায় শোষক সংরক্ষণ গুরুত্বপূর্ণ, না হলে খাদ্যচক্রে এর বিরূপ প্রভাব পড়বে। ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং বিশ্বের নানা দেশের গবেষকরা সম্মেলনে যোগ দেন। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের নদীগুলোতে শোষকের সংখ্যা কমছে। শোষক সংরক্ষণে 10 বছরের জন্য 157 কোটি টাকা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক কপিরাইট দিবসে স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা সম্পদের গুরুত্ব বিষয়ে র্যালি করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। র্যালি শেষে কপিরাইট নিয়ে সেমিনার হয়েছে। এতে যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, কপিরাইট বোর্ডের সদস্য জাফর রাজা চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমরুল চৌধুরী এবং অন্যরা। সেমিনার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননার জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়। এবারে খেলার খবর।